আচ্ছা, আজকে আমরা যে টপিকটার উপরে ক্লাসটা করব সেটা হচ্ছে ফ্লাইহুইল। আমাদের চ্যাপ্টারের নাম ফ্লাইহুইল অ্যান্ড গভর্নর। আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে ফ্লাইহুইল। ফ্লাইহুইল কী করে? ফ্লাইহুইল হচ্ছে ওয়ান টাইপ অফ এনার্জি স্টোরেজ ডিভাইস সিস্টেম। কী করে? যেখানে আমরা একটা এনার্জিকে স্টোর করে রাখতে পারি, সেটা হচ্ছে মেন ফান্ডা বা মেন কাজ অফ ফ্লাইহুইল। ওকে, এটাই হচ্ছে মেন জিনিস। যে ফ্লাইহুইলের বেসিক্যালি কোথায় থাকে? যেখানে রোটেটিং ডিভাইস আছে, যে সমস্ত মেশিন বলতে পারি, বা হুইল যেখানে রয়েছে, মানে গাড়ির ইঞ্জিন বলতে পারি, বা যে কোনো ধরনের ভেহিকেল বলতে পারি, সেখানে আমাদের কিন্তু ফ্লাই হুইল আছে। মানে টু হুইলার, ফোর হুইলার, এই যে ড্রাইভগুলো যেখানে আছে সেখানে কিন্তু আমাদের সফটওয়্যারে ফ্লাই হুইল লাগানো আছে। তাহলে প্রশ্ন হচ্ছে, সাইকেলে কি তাহলে ফ্লাই হুইল লাগানো আছে? আলটিমেট তা কিন্তু নয়। সাইকেলে কিন্তু কোনো ফ্লাই হুইল সিস্টেম কিন্তু আমাদের লাগানো নেই। কেন নেই? কারণ ফ্লাই হুইল মানে বেসিক্যালি কী হয়, এনার্জিটাকে স্টোর করে রাখে, সেই স্টোরেজ এনার্জি কনভার্ট করে হচ্ছে কিসে? মেকানিক্যাল ওয়ার্কে। এটা হচ্ছে বেসিক ফান্ডা। সাইকেলে কেন নেই? কারণ সাইকেলে অ্যাসাজ না থাকার কারণটা হচ্ছে, ওখানে আমরা কী করি? প্যাটেল করি বা অ্যাক্সিলারেট করি। এই অ্যাক্সিলারেশনের রেসপেক্টে আমরা কী করি? একটা মোশন বা ফোর্স জেনারেট করি এবং সেটাকে কাজে লাগিয়ে আমরা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এগিয়ে চলি। ওকে, বাট মোটর গাড়ির ক্ষেত্রে কী করি? মানে সেটা টু হুইলার আর ফোর হুইলারের ক্ষেত্রে কী হয়? টু হুইলার বা ফোর হুইলারের ক্ষেত্রে মেন ফ্যাক্টরটা হচ্ছে, ওখানে আমরা সেম অ্যাজ সাচ ফ্যাক্টর ক্রিয়েট করি, কিন্তু ওখানে যে অ্যাক্সিলারেটিং জেনারেটিং স্পিড যেটা রয়েছে সেটা ডিপেন্ড করে কিন্তু জ্বালানির ওপর। সেই জ্বালানিটা কি? সেই জ্বালানিটা হচ্ছে অয়েল অ্যান্ড এয়ারের মিক্সচার, মানে অক্সিজেন অ্যান্ড অয়েলের একটা মিক্সচার, যেটা কিন্তু আমরা বলতে পারি যে ভেহিকেলের হচ্ছে, মানে ইঞ্জিনের হচ্ছে যেটা কিন্তু খাবার। যে খাবারটা খেয়েও এনার্জি জেনারেট করে, সেই জেনারেটিং এনার্জিটাকে কাজে লাগিয়ে ও কী করতে পারে? এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এগিয়ে যেতে পারি, বাট অ্যাক্সিলারেশনের রেসপেক্টে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে এখানে ফ্লাই হুইলটা কোথায় কাজে লাগছে? ফ্লাই হুইলটা এখানেই কাজে লাগছে যে ফ্লাই হুইল হচ্ছে এনার্জিটাকে স্টোর করে রাখছে। আমরা কিভাবে বলতে পারি? আমরা যদি একটু অন্যরকমভাবে দেখি তাহলে কীরকমভাবে দেখতে পারি? আমি বলে দিচ্ছি, ধরে নে হচ্ছে এটা আমার মেন ফ্যাক্টর, যেখানটা আমরা কি করব, যেটাকে আমরা ধরে নেবো একটা গ্রাফের রেসপেক্টে। এই গ্রাফটার মধ্যে যদি দেখি, আমরা দেখতে পারি যে কোথাও মানে আমরা বলতে পারি এটাকে ওয়ান টাইপ অফ ইলেকট্রিক্যাল গ্রাফ বলতে পারি। ইলেকট্রিক্যাল গ্রাফের মধ্যে ফ্লাইহুইলের সম্পর্ক কী? মেন জিনিসটা, আমরা গ্রাফ যদি ভাবি, গ্রাফ সবসময় একটা আপ ডাউন রেশিওতে চলে। আমি ধরে নিচ্ছি কখনো এরকম আপ আছে, কখনো ডাউন আছে, আপ ডাউন, এরকমভাবে কন্টিনিউ একটা গ্রাফকে ওঠানামা করতে হয়। ঠিক আছে? তো এখানে ফ্লাই হুইলের রেসপেক্টে কীভাবে কাজ করে আমি যদি বলি, আমি যদি দেখি, তাহলে আমি বলতে পারি, আচ্ছা গ্রাফটা একটুখানি মডিফাই করছি। গ্রাফটা একটু মডিফাইয়ের রিজনটা হচ্ছে, আমি বলে দিচ্ছি সেটাও, যে কী মডিফাই করব। আমরা একটা সার্টেন ডিস্টেন্স অ্যামাউন্ট থেকে গ্রাফটাকে স্টার্ট করছি। ওকে, আমি ধরে নিচ্ছি যে এরকম একখানা পোর্শন। আচ্ছা, আর একটুখানি আমি আবার একটুখানি নতুন করে আঁকি এটা, এই পার্টটা। কেন? কারণ নেগেটিভ লুপটাকে ঠিকঠাকভাবে দেখানো হয়নি, ওই কারণের জন্য আমি আবার নতুন করে আঁকছি। ওকে, আমি ধরে নিচ্ছি এরকম একটা গ্রাফ আছে। গ্রাফটার মধ্যে কি আছে? আপ ডাউনের রেশিও আছে। আপ কখনো ডাউন, কখনো আপ, কখনো ডাউন, এরমভাবে চলছে। তো আমরা কি বলতে পারি? আমি ধরে নিচ্ছি এইটা হচ্ছে আমাদের বেস লাইন, যে লাইনের রেসপেক্টে আমার কিন্তু এনার্জি ফ্লো করতে হবে, মানে ফ্লো চাই। তার নিচে যদি অ্যাজ সাচ কোনো এনার্জি ফ্লো করে, তাহলে কিন্তু আমরা নেগেটিভ এনার্জি হিসাবে কাজ করব, এবং সেই জায়গায় কিন্তু ইঞ্জিনের স্পিড বা ইঞ্জিনের পাওয়ার, কিন্তু জেনারেটেড পাওয়ার, সেটা কিন্তু থাকবে না হিসেবে ধরে নেব। আই মিন কীভাবে কথাটা বলছি, আমি ধরে নিচ্ছি ইলেকট্রিসিটির সাথে কীভাবে ডিফাইন করছি, আমি ধরে নিচ্ছি পাখা। সবার বাড়িতে পাখা আছে। দেখ, কারেন্ট যখন ফ্লো করে, সবসময় যে একই রকম ভোল্টেজ ফ্লো করে সেটা কিন্তু নয়। কারেন্টে কিন্তু ফ্লো করার রেশিও কতগুলো ফ্যাক্টরের রেসপেক্টে থাকে। মানে কখনো আপ ফ্লো করে, কখনো ডাউন ফ্লো করে, কখনোই কিন্তু কারেন্ট একটা সার্টেন ফ্রিকোয়েন্সির রেসপেক্টে ফ্লো করতে পারে না। যখন কারেন্টটা আপ ফ্লো করছে তখন কোনো অ্যাজ সাচ প্রবলেম নেই, তখন কিন্তু নর্মাল ওয়েতে আমাদের পাখা চলছে। যখন কম ফ্লো করছে, কম ফ্লো করছে মিন্স আমি বলতে চাইছি যে একটা পাখা ঘোরার জন্য যে সার্টেন অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লোয়ের প্রয়োজন, আমি ধরে নিচ্ছি 100 ইউনিট কারেন্টের প্রয়োজন, 100 ভোল্ট কারেন্টের প্রয়োজন, যেটা রেসপেক্টে কনস্ট্যান্ট হলে যেটা পাখাটা চলতে পারে। দেখা যাচ্ছে কখনো 120 ভোল্ট
কারেন্ট অ্যাম্পিয়ার ফ্লো করছে, কখনো আবার সেটা 80 বা 85 90 ইউনিট কারেন্ট ফ্লো করছে, অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে। তো যখন 120 30 40 যখন এরকম ফ্লো করছে তখন তো কোনো প্রবলেম নেই। কেন প্রবলেম নেই? কারণ তখন আমার যে পরিমাণ অ্যামাউন্টে কারেন্টের প্রয়োজন তার থেকে বেশি ফ্লো করছে, তো প্রবলেম নেই। যখন আমার কম ভোল্ট আসছে, আই মিন এই রকম কোনো পজিশানে, তখন আমাদের কি হওয়া উচিত? মিনিমাম যে বেসিক লেভেল সেটাকে ফুলফিল করতে পারছে না, তাহলে অবশ্যই হওয়া উচিত পাখাটা বন্ধ হয়ে যাওয়া। বাট পাখাটা কিন্তু সেটা বন্ধ হয় না, একটা সার্টেন অ্যামাউন্টের জন্য পাখাটা কিন্তু কন্টিনিউ চলতে থাকে। হয়তো স্পিড একটু জেনারেট কমে যায়, মানে স্পিডটা হয়তো একটু ব্রেক করে, লো হয়, কিন্তু সেটা চলতে থাকে। এবার তুই বলি তাহলে এখানে ফ্লাই হুইল কীভাবে কাজ করছে? ফ্লাই হুইল কাজ হচ্ছে এনার্জিটাকে স্টোর করে রাখা। ওখানে ফ্লাই হুইল হচ্ছে ক্যাপাসিটার, যেটা কি করে ক্যাপাসিটেন্সের রেসপেক্টে এনার্জিটাকে, এক্সট্রা এনার্জি কোনখানে আছে? আমি বলতে পারি এক্সট্রা এনার্জি আছে আমার এই পয়েন্টে, এই যে এই পয়েন্টগুলোতে আমার এক্সট্রা এনার্জি আছে। যে পয়েন্ট থেকে আমার কি করবে, এই এক্সট্রা এনার্জিগুলোকে স্টোর করে রাখবে। কে স্টোর করে রাখবে? ওই ক্যাপাসিটারটা। স্টোর করা এনার্জিগুলো যখন আমার লো ভোল্ট ক্রিয়েট করছে, মানে এই পজিশানটা আমার লো ভোল্টেজ আছে, সেই পজিশানে তখন ও কী করবে, ওই যে এক্সট্রা স্টোরেজ এনার্জি এটাকেও ফ্লো করে দেবে। ফ্লো করলে কি হবে, ওই যে যখন পাখাটা বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, আলটিমেট সে জায়গা বন্ধ হচ্ছে না কেন? কারণ ওই লো ভোল্টেজটাকে ও কনজিউম করার জন্য বা কন্টিনিউ করার জন্য এক্সট্রা যে এনার্জি সেটাকেও ফ্লো করে দিয়েছে। ফ্লো করার জন্য কী হয়েছে, ও কন্টিনিউ ওয়েতে পাখাটা চলতে থেকেছে। এটা যদি লং টাইম প্রসেস হয় তাহলে কি পাখাটা বন্ধ হবে না? লো ভোল্টেজ চলতে থাকলে কি পাখা চলতেই থাকবে? কখনো না। লো ভোল্টেজ যদি কনস্ট্যান্টে চলে, কনস্ট্যান্ট মানে হচ্ছে অনেকক্ষণ টাইম পিরিয়ড ধরে দেখা যাচ্ছে লো ভোল্টেজ আছে, সেক্ষেত্রে যে এনার্জিটা স্টোর করে রেখেছে ক্যাপাসিটার সেটা কিন্তু ফুরিয়ে যাবে, সেটা কিন্তু শেষ হয়ে যাবে, সেই এনার্জিটা কিন্তু শেষ এনার্জি হবে। তখন কি হবে, আপনি থেকে পাখাটা কিন্তু বন্ধ হয়ে যাবে। কেন? লো ভোল্টেজের কারণে। যদি সেটা না হয় তাহলে কিন্তু কন্টিনিউতে চলতে থাকবে। ওই জন্য কারেন্ট কখনো আপ অ্যান্ড ডাউনের রেশিও রেসপেক্টে ফ্লো করে। এবার ওই ক্যাপাসিটারটা কী করে, কন্টিনিউ ওয়েতে চলতে থাকে, মানে ওকে ফ্লো করতে সাহায্য করে। এবার তুই ধরে ক্যাপাসিটারটা দিসনি, তাহলে কি প্রবলেম হতে পারে? প্রবলেম হতে পারে এটাই যে ওই ফ্লো করার রেশিওটা কখনো আপ অ্যান্ড কখনো ডাউন, এর রেসপেক্টে কী হতে পারে, ওখানে যে মোটরটা আছে বা ওখানে যে কয়েলটা আছে সেটা হিট হতে পারে, এক্সেসিভ জেনারেটিং হিটের কারণে ওটা নষ্ট হয়ে যেতে পারে। তো এটা হচ্ছে অ্যাজ সাচ প্রবলেম। তো এই কারণের জন্য আমরা কি করব, যে আমরা সবসময় একটা ডিভাইস হিসেবে আমরা সেখানে ফ্লাই হুইলকে লাগাবো। তো ফ্লাই হুইলের কাজই হচ্ছে এনার্জিটাকে স্টোর করা। এবার কথা হচ্ছে এটা নয় গেল পাখার রেসপেক্টিভ, গাড়ির সাথে কি সম্পর্ক? গাড়ি যখন আমরা নিউট্রাল ধরি, মানে অ্যাক্সিলারেট করছি, অ্যাক্সিলারেট করতে করতে আমরা ধর ক্লাচ ধরেছি, ক্লাচ হচ্ছে নিউট্রাল ডিভাইস, তখন দেখবি গাড়ির ইঞ্জিন মোটামুটিভাবে পুরোপুরি ডিসকানেক্ট হয়ে যায়, পুরো স্টপ হয়ে যায়, এটা তোরা সবাই জানিস। তখন কি করে, এই যে গাড়িটা মোশনের জন্য এগিয়ে চলেছে, সেটা কিন্তু সম্পূর্ণ এগিয়ে চলার রিজনটাই হচ্ছে ফ্লাই হুইল। এবার তুই বলবি যে দাদা আমরা যখন রিলেটিভ মোশনে আছি তখন তো গাড়িটা নিজে থেকেই গড়িয়ে চলবে। সত্যি কথা, যদি আমরা গড়ানে থাকি বা সেম ডিরেকশানে থাকি বা সমতল অ্যাক্সিসে থাকি তখন নিজে থেকে গড়িয়ে চলবে, সত্যি। বাট ও আপ ডিরেকশানে গেলে তখনও কি নিজে থেকে গড়িয়ে চলার কথা? কখনো নয় কিন্তু। তখন কি হয়, তখন যে এক্সট্রা এনার্জি যেটা জেনারেট করে রেখেছে ফ্লাই হুইলটা, ও কী করে, এক্সেসিভ এনার্জিটাকে প্রোভাইডেশন দেয়। সেই প্রোভাইডেশনের রেসপেক্টে আমরা ক্লাস ধরার পরেও গাড়িটা দেখবি কিছুটা এগিয়ে চলে। সেটা কতক্ষণ চলে? যতক্ষণ না ওই স্টোরেজ এনার্জিটা শেষ না হচ্ছে। যখন ওটা শেষ হচ্ছে তখন কী হবে, অটোমেটিক গাড়িটা আস্তে আস্তে স্লো হতে থাকবে, বন্ধ হতে থাকবে। আবার আমরা ক্লাসটা ছেড়ে দিই, তখন ডিভাইসটা কানেক্ট হয়ে যায়, পাওয়ার জেনারেটিং হতে থাকে, সেই পাওয়ারটাকে কাজে লাগিয়ে গাড়িটা আবার নতুন করে চলতে থাকে। তো এই হচ্ছে বেসিক ফান্ডা অফ ফ্লাই হুইল। এবার আমাদের যে টপিক, মানে সাবজেক্ট ওয়াইজ যে টপিক যেটা নিয়ে আমরা পড়ব, সেই জিনিসগুলো আমরা এবার দেখব। এটা গেল হচ্ছে খুব বেসিক নলেজ অফ ফ্লাই হুইল, যেটা আমি তোদেরকে দিলাম। এবার টপিকের মধ্যে যে সমস্ত জিনিসগুলো আছে, মানে ফ্লাই হুইলের ম্যাথ আছে, ফ্লাই হুইলের ড্রয়িং আছে, কিভাবে কাজ করে, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা কিন্তু দেখব যে কীভাবে কোনটাকে কী বলে না বলে। ওকে, এবার সবাই একটুখানি ভালো করে ফলো রাখবি যে কোনটাকে কী বলছি না বলছি।
হঠাৎ করে পয়েন্ট কাটটা চলে এলো কী করে? এ পাশটাকে আমরা বলি হচ্ছে ক্র্যাঙ্ক অ্যাঙ্গেল, আর এই জায়গাটা বলি হচ্ছে টার্নিং মোমেন্ট। টার্নিং মোমেন্ট, ঠিক আছে। কি করে এখানে যে জিনিসটা আমাদেরকে দেখতে হবে, ফার্স্ট যে লাইনটা এইখান থেকে একটা লাইন গ্রাফ ডিফাইন করি, যাকে আমরা বলি হচ্ছে টি মিন, আর এই উপর থেকে একটা লাইনকে জাজমেন্ট করি যাকে বলি হচ্ছে আমরা টি ম্যাক্স। এবার হোয়াট ইজ টি মিন, হোয়াট ইজ টি ম্যাক্স প্রশ্ন। দেখ, বেসিক্যালি এই হচ্ছে গ্রাফ রেশিও। এই পার্টটা স্টার্টিং পয়েন্ট 0, এখানটাকে আমরা বলি পাই, এটাকে বলি 2 পাই, এটাকে বলি 3 পাই, আর এটা হচ্ছে পুরোটা হচ্ছে 4 পাই, 360 ডিগ্রি। ওকে, এই পার্টটা অলওয়েজ পজিটিভ, এটাকে আমরা বলে দিই হচ্ছে পজিটিভ লুপ। আচ্ছা, এই পার্টটা আমার নেগেটিভ পার্ট, ওই জন্য তাকে বলি হচ্ছে নেগেটিভ লুপ। ওকে, তো ওইখানটা আমার পজিটিভ, আর এই জায়গাগুলোয় থাকে হচ্ছে আমার নেগেটিভ। ওকে, আচ্ছা, এবার বেসিক জিনিসগুলো কি আমরা দেখব। প্রথমের যে পার্ট, আই মিন 0 থেকে পাই, এই জায়গাটা থাকে হচ্ছে সাকশন। পাই টু 2 পাই, এই জায়গাটা থাকে হচ্ছে কম্প্রেশন। 2 পাই টু 3 পাই, এই জায়গাটা থাকে হচ্ছে ওয়ার্কিং, অ্যান্ড 4 পাই এই জায়গাটা থাকে হচ্ছে এক্সস্ট। এটা আমরা সবাই জানি যে 4 স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে 4টে স্ট্রোকের রেসপেক্টে ইঞ্জিন কাজ করে। ফার্স্ট যেটা কাজ করে সেটা সাকশান, তারপর কম্প্রেশন, তারপর ওয়ার্কিং অ্যান্ড এক্সস্ট। সবচেয়ে ম্যাক্সিমাম যে কাজটা করে সেটা কিন্তু ওয়ার্কিং স্ট্রোকে সবচেয়ে বেশি কাজ করে, এবং সবচেয়ে পজিটিভ ফ্যাক্টরগুলো কিন্তু ওখানেই থাকে যে ওয়ার্কিং স্ট্রোকে, সেখানেই কিন্তু মেন যে কাজ সেটা কিন্তু ইঞ্জিন করে থাকে। ওকে, এবার আমরা যদি এই জিনিসগুলো দেখেছি, মানে টি মিন হচ্ছে মিন টর্ক, ঠিক আছে। আচ্ছা, আমি সব কিছু জিনিস একটু লিখে দিচ্ছি। প্রথম হচ্ছে টি, টি কি, টর্ক। টি মিন হচ্ছে মিন টর্ক, টি ম্যাক্স হচ্ছে ম্যাক্সিমাম টর্ক। ওকে, এগুলো হচ্ছে বেসিক জিনিস যেগুলো আমি ইন্ডিকেট করে দিয়েছি, মানে ওই পয়েন্টে হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট, মিনিমাম পয়েন্ট হচ্ছে এখানে। এবার তুই বলবি যে তুমি যে লাইনটা তৈরি করেছো মিনিমাম, তো তার তলাতেই তো সব সময় মানে এনার্জি কাজ করছে, তাহলে চলছে কি করে? এটা কিন্তু টার্নিং মোমেন্ট অ্যান্ড ক্র্যাঙ্ক অ্যাঙ্গেলের ডায়াগ্রাম, মানে একসাথ যদি আমি বলি মেন ডায়াগ্রাম, তাহলে কিন্তু এটা মেন ডায়াগ্রাম নয়, এটা শুধুমাত্র কিন্তু আমি একটা বেসিক ডায়াগ্রাম হিসাবে এটাকে আমরা দেখব। সেটা কিন্তু 4 স্ট্রোক ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনের ক্ষেত্রে। আমি কিন্তু এখানে দরকার পড়লে তাহলে লিখে দিচ্ছি 4 স্ট্রোক ইন্টারনাল
কম্বাসন ইঞ্জিনের ক্ষেত্রে ফোর স্ট্রোক আইসি ইঞ্জিন, ঠিক আছে। ফোর স্ট্রোক আইসি ইঞ্জিনের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু টার্নিং মোমেন্ট অ্যান্ড ক্র্যাঙ্ক অ্যাঙ্গেলের ডায়াগ্রাম। ওকে, এটা গেল। দেন এরপর যেটা আসছে, তাহলে মেন যে ফ্যাক্টরটার উপর ডিপেন্ড করে আমাদের সব কিছু দাঁড়িয়ে রয়েছে, সেটা কি? সেটা হচ্ছে এই রকম ছবি। দেন ক্র্যাঙ্ক অ্যাঙ্গেল, টার্নিং মোমেন্ট। এবার এখানে কীভাবে হয়? এখানে ফ্যাক্টরটা হচ্ছে এইখান থেকে স্টার্ট হয়, এরকমভাবে চলতে থাকে, ঠিক আছে। আই মিন এটাকে আমরা কীভাবে বলতে পারি? আমি বলছি এটা এ পয়েন্ট, এটা বি, সি, ডি, ই, এফ অ্যান্ড এটাকে আমি বলে দিচ্ছি হচ্ছে জি পয়েন্ট, ঠিক আছে। ওকে, দেন তাহলে এই যে ওপরে পার্টগুলো, সেটা আমার পজিটিভ পার্ট, এটা আমার নেগেটিভ পার্ট, সেম পজিটিভ, সেম নেগেটিভ, সেম পজিটিভ, সেম নেগেটিভ। ওকে, আচ্ছা, এবার কতগুলো পয়েন্টের রেসপেক্টে আমরা এটাকে সিলেকশন দেবো। কি পয়েন্ট? এটাকে বলছি A1, এটাকে বলছি A2, এটাকে বলছি A3, এটাকে বলছি A4, এটাকে বলছি A5 অ্যান্ড এটাকে বলছি A6, ঠিক আছে। আমি প্রত্যেকটা পয়েন্টকে আমরা এখানে জাস্টিফাই করেছি। ওকে, এবার কোন জায়গাটায় কি বলে না বলে আমরা প্রত্যেকটা এখানে মার্ক করে দিয়েছি, কোনটা A1 পয়েন্ট, কোনটা A2, A3, A4, A5 অ্যান্ড A6। প্রথমে এই পজিটিভ এনার্জি, দেন নেগেটিভ, দেন পজিটিভ, দেন নেগেটিভ, দেন পজিটিভ, দেন নেগেটিভ। ওকে, এবার আমরা যখন একটা ম্যাথ করবো তখন আমরা পুরো ব্যাপারগুলো খুব ভালো করে বুঝতে পারবো, জানতে পারবো। এবার দেখ, আমরা কতগুলো ফর্মুলা লিখব। কি ফর্মুলা? প্রথম যে জিনিসটা আমরা লিখব সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট ফ্ল্যাকচুয়েশন অফ এনার্জি। ঠিক আছে, তাকে আমরা কি দিয়ে জাস্টিফাই করি? তাকে আমরা জাস্টিফাই করি সিই দিয়ে, কোএফিসিয়েন্ট অফ ফ্ল্যাকচুয়েশন অফ এনার্জি। কোএফিসিয়েন্ট অফ ফ্ল্যাকচুয়েশন, কোএফিসিয়েন্ট অফ সি, এনার্জি মিন্স ই, তাকে আমরা জাস্টিফাই করি সিই দিয়ে। ফর্মুলা কি বলছে? ফর্মুলা বলছে ম্যাক্সিমাম fluctuation of energy by work done per cycle, এটা হচ্ছে ফর্মুলা।
তাহলে সি বার করার ফর্মুলা কি, কোএফিসিয়েন্ট অফ ফ্ল্যাকচুয়েশন অফ এনার্জি বার করার ফর্মুলা হচ্ছে ম্যাক্সিমাম ফ্ল্যাকচুয়েশন অফ এনার্জি বাই ওয়ার্ক ডান পার সাইকেল, মানে কতটা ম্যাক্সিমাম ফ্ল্যাকচুয়েশন হচ্ছে এনার্জির রেসপেক্টে সেটা, আর ওয়ার্ক ডান কত পাচ্ছি পার সাইকেল, মানে একটা সাইকেল কমপ্লিট হলে সেটা। ওকে, এবার আমরা কীভাবে বার করি, আমরা যদি ক্যালকুলেট করি মানে এনার্জিকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা সেখান থেকে পেতে পারি এনার্জি। ফার্স্ট পয়েন্ট কোনটা, এনার্জি প্রথমে আছে এ পয়েন্টের রেসপেক্টে, তাহলে আমরা বলতে পারি এ। এখানে এনার্জি কত, শুধুমাত্র এনার্জি একটা নিউট্রাল অ্যান্ড পজিটিভ এনার্জি, মানে এই পয়েন্টটার কথা আমি বলছি। এই পয়েন্টটায় কি আছে, একটা পজিটিভ এনার্জি প্রোভাইডেশন হচ্ছে, কতটা পজিটিভ সেটা আমরা কিছু জানি না, শুধুমাত্র একটা অ্যাজ সাচ পজিটিভ এনার্জি, সেটা কোনো নেগেটিভ না, কারণ আমরা প্রথমেই বুঝতে পারছি যে এটা কিন্তু বেস লাইনকে টাচ করে আছে এবং তার উপরে আছে, তো যার কারণের জন্য আমরা সেটাকে বলে দিচ্ছি একটা পজিটিভ এনার্জি আছে। এবার যদি বলি বি পয়েন্টে কি আছে, তাহলে ই আছে, মানে ফার্স্ট পয়েন্ট অফ ই, দেন সেখান থেকে আমার কি আছে, সেখান থেকে আছে আমার এ ওয়ান, তাহলে ই প্লাস অফ এ ওয়ান এনার্জি আছে হচ্ছে বি পয়েন্টে। ওকে, কারণ আমি এ ওয়ান ধরে নিয়েছি ফার্স্ট লুপটাকে, পজিটিভ লুপ। দেন সি পয়েন্টে কি আছে, ই প্লাস অফ এ ওয়ান মাইনাস অফ এ টু আছে। ডি পয়েন্টে কি আছে, ই প্লাস অফ এ ওয়ান মাইনাস এ টু প্লাস এ থ্রি আছে। ই পয়েন্টে কি আছে, ই প্লাস অফ এ ওয়ান মাইনাস এ টু প্লাস এ থ্রি মাইনাস এ ফোর আছে। এফ পয়েন্টে কি আছে, ই প্লাস অফ এ ওয়ান মাইনাস এ টু প্লাস এ থ্রি মাইনাস এ ফোর প্লাস এ ফাইভ আছে। অ্যান্ড জি পয়েন্টে কি আছে, ম্যাক্সিমাম পয়েন্টে ই প্লাস অফ এ ওয়ান মাইনাস এ টু প্লাস এ থ্রি মাইনাস এ ফোর প্লাস এ ফাইভ মাইনাস এ সিক্স। ওকে, এই হচ্ছে বেসিক জিনিস, যেটা প্রত্যেকটা পয়েন্টের রেসপেক্টে আমরা বার করলাম যে কোন পয়েন্টে এনার্জি কীভাবে কাজ করছে। তাহলে এ পয়েন্টের রেসপেক্টে এনার্জি শুধুমাত্র একটা পজিটিভ নিউট্রাল এনার্জি অর ই রয়েছে, বি পয়েন্টের রেসপেক্টে ই প্লাস এ ওয়ান রয়েছে, সি পয়েন্টের রেসপেক্টে ই প্লাস অফ এ ওয়ান মাইনাস এ টু রয়েছে। দেখ, এই ছবিটা যার মনে থাকবে সে পরিষ্কার বুঝতে পারবে যে কোথায় পজিটিভ কোথায় নেগেটিভ, পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, এটা হচ্ছে বেসিক ফ্যাক্টর যার উপর ডিপেন্ড করে এই এনার্জিকে কাজ করানো হচ্ছে। হলো, এবার আমরা এখান থেকে কিছু জিনিস পাবো, কি জিনিস মানে ফর্মুলা পাবো। এই ফর্মুলাগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে, যেগুলো নিয়ে কিন্তু আলটিমেট আমাদেরকে চলতে হবে। কি, ম্যাক্সিমাম এনার্জি ইন ফ্লাইহুইল। কি বলছে, ম্যাক্সিমাম এনার্জি ইন ফ্লাইহুইল বলছে ই প্লাস অফ এ ওয়ান, এই পয়েন্টে হচ্ছে ম্যাক্সিমাম এনার্জি থাকে ফ্লাইহুইলের রেসপেক্টে। ওকে, আচ্ছা, মিনিমাম এনার্জি ইন ফ্লাইহুইল, মিনিমাম এনার্জি কোনখানটে থাকে, মিনিমাম এনার্জি থাকে ই প্লাস অফ এ ওয়ান মাইনাস এ টু প্লাস এ থ্রি মাইনাস এ ফোর। আই মিন কোন পয়েন্টে, ভালো করে দেখ, এই ই পয়েন্টে। তাহলে ম্যাক্সিমাম এনার্জি কোন পয়েন্টে আছে, ম্যাক্সিমাম এনার্জি আছে বি পয়েন্টে, ই প্লাস অফ এ ওয়ান, এটা হচ্ছে ম্যাক্সিমাম এনার্জি। আর মিনিমাম এনার্জি কোন পয়েন্টে আছে, এই ই পয়েন্টে, এই পয়েন্টে থাকে হচ্ছে মিনিমাম এনার্জি। ঠিক আছে, এই দুটো জিনিসকে আমাদের মনে রাখতে হবে। তাহলে গেল, একটা গেলাম ম্যাক্সিমাম এনার্জি, দেন একটা পেলাম হচ্ছে মিনিমাম এনার্জি। এবার কি পাবো,
ম্যাক্সিমাম ফ্ল্যাকচুয়েশন অফ এনার্জি। দেখ এবার তুই বলি কোএফিসিয়েন্ট অফ ফ্ল্যাকচুয়েশন অফ এনার্জি বার করেছি, এবার কি বার করবো? আমরা বার করবো হচ্ছে ম্যাক্সিমাম ফ্ল্যাকচুয়েশন অফ এনার্জি। ম্যাক্সিমাম ফ্ল্যাকচুয়েশন অফ এনার্জি। এটাকে আমরা ডিনোট করি কি দিয়ে? আমরা এটাকে ডিনোট করি ডেল ই দিয়ে, ম্যাক্সিমাম ফ্ল্যাকচুয়েশন অফ এনার্জি। ফর্মুলা কি বলছে? ম্যাক্সিমাম এনার্জি মাইনাস অফ মিনিমাম এনার্জি। আচ্ছা, ম্যাক্সিমাম এনার্জি কত? ম্যাক্সিমাম এনার্জি আছে ই প্লাস অফ এ ওয়ানে। মিনিমাম এনার্জি কত? ই প্লাস অফ এ ওয়ান মাইনাস এ টু প্লাস এ থ্রি মাইনাস এ ফোরে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কী পেলাম? প্যাকেট তুলি, ই প্লাস অফ এ ওয়ান মাইনাস অফ ই মাইনাস এ ওয়ান প্লাস এ টু মাইনাস এ থ্রি প্লাস এ ফোর। দেখ তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি? এখানে ই কেটে দে, এটা কেটে দে, তাহলে কি পাচ্ছি? আমি পাচ্ছি এ টু মাইনাস এ থ্রি প্লাস এ ফোর। ওকে, এইটা হচ্ছে আমার ম্যাক্সিমাম ফ্ল্যাকচুয়েশন অফ এনার্জি। এটা হচ্ছে আমার ফর্মুলা। তাহলে আমরা কি পেলাম? ম্যাক্সিমাম ফ্ল্যাকচুয়েশন অফ এনার্জি পেলাম কোনটা? এ টু মাইনাস অফ এ থ্রি প্লাস এ ফোর। এটা হচ্ছে ম্যাক্সিমাম ফ্ল্যাকচুয়েশন অফ এনার্জি। ওকে, এরপর যেটা আসছে সেটা হচ্ছে ওয়ার্ক ডান পার সাইকেল। এরপর যেটা আসছে সেটা হচ্ছে ওয়ার্ক ডান পার সাইকেল। ওয়ার্ক ডান পার সাইকেল। ওয়ার্ক ডান পার সাইকেল কি বলছে? ওয়ার্ক ডান পার সাইকেল বলছে, ফর্মুলা বলছে টি মিন ইন্টু থিটা। এটা হচ্ছে ফর্মুলা। ওয়ার্ক ডান পার সাইকেল বলছে টি মিন ইন্টু থিটা, এটা হচ্ছে ফর্মুলা। এবার টি মিন কি? টি মিন হচ্ছে মিন টর্ক। থিটা কি? আচ্ছা, থিটা কি সব লিখে দিচ্ছি আমি। কি পেলাম? এখানে ফর্মুলা পেলাম টি মিন ইন্টু থিটা। টি মিন ইজিক্যাল টু তো আমি জানি মিন টর্ক। আচ্ছা, থিটা ইজিক্যাল টু কি? ডিপেন্ড করছে কিসের ওপর? ডিপেন্ড করে অ্যাঙ্গেল টার্ন ইন ওয়ান রেভলিউশন। মানে কতটা অ্যাঙ্গেলের রেসপেক্টে টার্ন করছে, টার্নিং মোমেন্টের ডায়াগ্রামের রেসপেক্টে, তার উপর ডিপেন্ড করে থিটা। যদি একটা টার্ন করে তাহলে হচ্ছে থিটা, ভ্যালু ইজ থিটাই। আর যদি দুটো টার্ন করে তাহলে আমরা তাকে বলতে পারি টু পাই, টু স্ট্রোক। ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন। আর যদি বাদ বাকি করে তাহলে আমরা বলতে পারি ফোর স্ট্রোক, ফোর পাই। সেক্ষেত্রে হচ্ছে ফোর
স্টোক ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন। ওকে, এটা গেল হচ্ছে ফর্মুলা। তাহলে আমরা এখান থেকে কী পেলাম? আমরা পেলাম হচ্ছে ওয়ার্ক ডান পার সাইকেল কী পেয়েছি? টি মিন ইন্টু থিটা, মানে মিন টর্ক পেয়েছি, তার সাথে অ্যাঙ্গেল কতটা টার্ন করছে সেটা পেয়েছি। ওকে, দেন এরপর কি আসছে? এরপর হচ্ছে ওয়ার্ক ডান পার সাইকেল, ওয়ার্ক ডান পার সাইকেল। ওয়ার্ক ডান পার সাইকেল কী করছে? ওয়ার্ক ডান পার সাইকেল করছে, ফর্মুলা হচ্ছে পি ইন্টু 60 বাই এন, পি ইন্টু 60 বাই এন, এটা হচ্ছে ওয়ার্ক ডান পার সাইকেল। ঠিক আছে, যেখানে আমার শর্ত বলে দিয়েছে কি এন ইজ ইকাল টু নাম্বার অফ ওয়ার্কিং স্টোক, ছোট হাতের এন, আর বড় হাতের এন হচ্ছে 2 স্টোক ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন। আচ্ছা, আর n/2 হয় তখন যখন হচ্ছে 4 স্টোক ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন হয়। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক ফ্যাক্টর। দেন এরপর কি আসছে? আগে পেয়েছি কি কোএফিসিয়েন্ট অফ ফ্ল্যাকচুয়েশন অফ এনার্জি, এবার লিখছি কোএফিসিয়েন্ট ফ্ল্যাকচুয়েশন অফ স্পিড, কোএফিসিয়েন্ট ফ্ল্যাকচুয়েশন অফ স্পিড, সেটা কি দিয়ে ডিফাইন করা হয়? সেটা করা হয় হচ্ছে সিএস, সিই দিয়ে ডিফাইন করি কোএফিসিয়েন্ট ফ্ল্যাকচুয়েশন অফ এনার্জি, সিএস দিয়ে ডিফাইন করি হচ্ছে কোএফিসিয়েন্ট ফ্ল্যাকচুয়েশন অফ স্পিড। ফর্মুলা কি বলছে? ফর্মুলা বলছে n1 মাইনাস অফ n2 বাই n, অথবা বলছে ওমেগা 1 মাইনাস অফ ওমেগা 2 বাই ওমেগা। এটা হচ্ছে ফর্মুলা কোএফিসিয়েন্ট ফ্ল্যাকচুয়েশন অফ স্পিডের ফর্মুলা। ওকে, আচ্ছা, এরপর কি দাঁড়াচ্ছে? এরপর দাঁড়াচ্ছে কোএফিসিয়েন্ট অফ স্টেডিনেস। ওকে, সেটা ইজিক্যাল টু কী দাঁড়াচ্ছে? সেটা ইজিক্যাল টু দাঁড়াচ্ছে এম ইজিক্যাল টু দাঁড়াচ্ছে 1/CS, অথবা বলতে পারি n/n1 মাইনাস অফ n2। কী করে পেলাম? কোএফিসিয়েন্ট অফ স্টেডিনেস কি বলছে? 1/CS, CS কি? কোএফিসিয়েন্ট অফ ফ্ল্যাকচুয়েশন অফ স্পিড। তা কোএফিসিয়েন্ট অফ ফ্ল্যাকচুয়েশন স্পিড কি পেয়েছি? n1 মাইনাস n2/n, তাহলে 1/CS মানে কি? nটা উল্টে যাবে, তাহলে n/n1 মাইনাস অফ n2, এটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ স্টেডিনেস। ওকে, এরপর যেটা পাচ্ছি সেটা হচ্ছে ম্যাক্সিমাম ফ্ল্যাকচুয়েশন অফ এনার্জি। ম্যাক্সিমাম ফ্ল্যাকচুয়েশন অফ
এনার্জি। অনেকগুলো ফর্মুলা, সব ফর্মুলা কিন্তু মুখস্থ চাই, না হলে কিন্তু অঙ্ক হবে না। ফর্মুলা কি বলছে? বলছে ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন অফ এনার্জি, বলছে ডেল ই। ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার ইন্টু সিএস, অথবা বলতে পারি এম ভি স্কোয়ার সিএস। এটা হচ্ছে ফর্মুলা। ওকে, কি পেলাম? ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন অফ এনার্জি থেকে পেয়েছি এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার সিএস অথবা এম ভি স্কোয়ার সিএস। এম হচ্ছে মাস, আর হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন বলতে পারি, অ্যাঙ্গুলার স্পিড ইজ ওমেগা, সিএস হচ্ছে কোএফিসিয়েন্ট ফ্লাকচুয়েশন অফ স্পিড। ওকে, তো এখান থেকে আমরা পেলাম, যেখানে রিলেশান কি বলছে, রিলেশান বলছে, যেখানে রিলেশান বলছে আর ইজ ইকাল টু কে, রেডিয়াস অফ জাইরেশন ইজ ইকাল টু, আমি বলতে পারি হচ্ছে কে। আচ্ছা, আমি এটা লিখে দিচ্ছি, কে ইজ ইকাল টু, কে ইজ ইকাল টু রেডিয়াস অফ জাইরেশন। ওকে, এটা দেন আর কি পাচ্ছি, আর এখান থেকে যেটা পাচ্ছি আরেকটা ফর্মুলা আমি লিখতে পারি, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন অফ এনার্জি, যেখান থেকে আমি পেয়েছি। আচ্ছা, এবার ওমেগা কি করে বার করতে পারি? ওমেগা ইজ ইকাল টু আমরা বলতে পারি 2πn বাই 60। ওকে, বলতে পারি 2πn বাই 60। ঠিক, এই হচ্ছে প্রত্যেকটা ফর্মুলা, আমরা এগুলো দেখব। তাহলে আমরা প্রত্যেকটা পেয়েছি, এনার্জি পেয়েছি, ম্যাক্সিমাম এনার্জি ইন ফ্লাইহুইল পেয়েছি, মিনিমাম এনার্জি ফ্লাইহুইল পেয়েছি, ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন অফ এনার্জি পেয়েছি, ওয়ার্ক ডান পার সাইকেল পেয়েছি, ওয়ার্ক ডান পার, আচ্ছা, ওয়ার্ক ডান পার সাইকেল একটা হচ্ছে কার রেসপেক্টে, টি মিন মানে অ্যাঙ্গেলের রেসপেক্টে, একটা হচ্ছে নাম্বার অফ স্ট্রোকের রেসপেক্টে। ঠিক আছে, দুটো আলাদা আলাদা। কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ স্পিড পেয়েছি, কোএফিসিয়েন্ট অফ স্টেডিনেস পেয়েছি, ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন অফ এনার্জি পেয়েছি। এই হচ্ছে পুরো জিনিসটা। দেন এরপর যেটা আসছে সেটা হচ্ছে আমাদের ম্যাথামেটিক্যাল পার্ট, যেটা আছে আমরা যদি দেখি, আমরা বই খুলে আমরা 16 1 2, একটু সোজা সোজা ধরনের ম্যাথ তোরা সবাই একটু ফলো করবি। আমি যেরকম টাইপের ম্যাথ ন্যাচারালি পরীক্ষায় আসে সেই ধরনের ম্যাথই আমি পড়াচ্ছি, সেটা হচ্ছে 16 আছে। ঠিক আছে, যেটা করলে মোটামুটিভাবে আমাদের একটা বেসিক কনসেপ্ট অফ আইডিয়া ক্রিয়েট হয়ে যাবে যে কী ধরনের জিনিসগুলো আমাদের আসতে পারে। ষোলো চার, এখানে কি বলছে? দ্য টার্নিং মোমেন্ট ডায়াগ্রাম হ্যাজ এ পেট্রোল ইঞ্জিন ইন এ drawn in a following scale. The turning moment 1 millimeter is equal to 5 নিউটন মিটার। তোকে বলে দিয়েছে, কি বলেছে? টার্নিং মোমেন্ট তোকে বলা আছে, টার্নিং মোমেন্ট যেভাবে আমি অঙ্কটা করছি খুব ভালো করে ফলো রাখবি। 1 মিলিমিটার ইজ ইকুয়াল টু, তোকে বলেছে 5 নিউটন মিটার, এটা তোকে বলে দিয়েছে। ওকে, দেন তারপর কি বলেছে? ক্র্যাঙ্ক অ্যাঙ্গেল বলে দিয়েছে। ক্র্যাঙ্ক অ্যাঙ্গেলের শর্ত কি বলেছে? ক্র্যাঙ্ক অ্যাঙ্গেল বলেছে 1 মিলিমিটার ইজ ইকুয়াল টু 1 ডিগ্রি। ওকে, 1 মিলিমিটার ইজ ইকুয়াল টু 1 ডিগ্রি, এটাকে আমরা কী করবো? পাই রেডিয়ানে কনভার্ট করবো। দেখ, 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই 180 রেডিয়ান আমরা বলতে পারি। আমরা ছোটোবেলায় পড়েছি ক্লাস 8-এ, তখন আমাদের এরকম ছিল। ঠিক আছে,
তাহলে 1 মিলিমিটার ইজিক্যাল টু বলতে পারি π/180 রেডিয়ান। ওকে, দেন তাহলে এবার যদি আমি এইখান থেকে কনভার্ট করি, কি কনভার্ট করছি, টার্নিং মোমেন্ট 1 মিলিমিটার, আচ্ছা এটা 1 মিলিমিটার, 1 মিলিমিটার ইজিক্যাল টু 5 নিউটন মিটার হয়, তাহলে ক্র্যাঙ্ক অ্যাঙ্গেলের সাথে কি সম্পর্ক দেয়, তাহলে 1 মিলিমিটার ইজিক্যাল টু আমরা কি বলতে পারি, তাহলে টার্নিং মোমেন্ট ইজিক্যাল টু 1 মিলিমিটার ইজিক্যাল টু মিলিমিটার স্কোয়ার ইজিক্যাল টু আমরা বলতে পারি 5 × π/180 রেডিয়ান। ওকে, তাহলে আমরা যদি একে ক্যালকুলেট করি কি আসে, π/36 নিউটন মিটার, এটা আসছে হচ্ছে টার্নিং মোমেন্ট ইজিক্যাল টু। ওকে, দেন এবার থেকে কি বলেছে বাকি শর্তগুলো আমি একটুখানি দেখে নিই। টার্নিং মোমেন্ট ডায়াগ্রাম, that repeats itself the every half revolution of the engine and the areas above to the below the mean turning moment line taken in order are 295, 685, 40, 340, 960 and 270 millimeter square. The rotating parts are equivalent to a mass of 36 kg. আচ্ছা, তাহলে এখানে আর কি বলে দিয়েছে, মাস বলে দিয়েছে আমার 36 কেজি। আমার সব ভ্যালুগুলো বলেছে, ভ্যালুগুলো আমি যখন ড্রয়িং করছি তখন দেখলে বুঝে যাবি কোন জায়গাটা কি বসে। ওকে, আচ্ছা আর কি বলেছে, দ্য রেডিয়াস অফ জাইরেশন আমি ধরেছিলাম কে ইজিক্যাল টু কত বলেছে, 150 মিলিমিটার। আমি যদি এটা কেজি মিটারে কনভার্ট করি তাহলে আমি বলতে পারি 0.15 মিটার। ওকে, দেন আর কি বলেছে, ডিটারমাইন দ্য কোএফিসিয়েন্ট ফ্ল্যাকচুয়েশন অফ স্পিড, ডিটারমাইন কোএফিসিয়েন্ট ফ্ল্যাকচুয়েশন অফ স্পিড, তার মানে সিএস কত সেটা আমার বার করতে হবে, সেটা আমি জানি না। ওকে, আচ্ছা আর কি বলেছে, ওয়েন দ্য ইঞ্জিন রান 1800 আরপিএম, তার মানে এন তোকে বলে দিয়েছে নাম্বার অফ রোটেশনাল স্পিড, এত আরপিএম নিয়ে ইঞ্জিনটা ঘুরছে সেটা তোকে বলে দিয়েছে। ওকে, আচ্ছা তো তুই যদি এটা হয় তুই এখান থেকে কি বার করে নিতে পারিস, তুই এখান থেকে বার করে নিতে পারিস যে ইঞ্জিন কতটা রোটেশনাল স্পিড জেনারেট করছে, ইঞ্জিন রোটেশনাল স্পিড জেনারেট করছে, তাহলে সেখান থেকে তুই বার করতে পারিস ওমেগা, ওমেগা ইজিক্যাল টু বলতে পারিস 2π ইন্টু এন, 2πn মানে 1800/2πn/60। ওকে, যদি তুই এটা ক্যালকুলেট করিস, এখানে আমি দেখেই বসাচ্ছি 188.52 রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে ভ্যালু, কার ভ্যালু, ডাব্লু, ওমেগার ভ্যালু, এটাকে আমি বার করে রেখে দিলাম। ওকে, দেন এবার তোকে কী করতে হবে, তোকে সিএস এর ভ্যালু বার করতে হবে। দেখ সিএস এর ভ্যালু বার করতে গেলে ফার্স্ট যে জিনিসটা আমাদের করতে হবে, আগে কী করতে হবে, কি টার্নিং মোমেন্ট অ্যান্ড ক্র্যাঙ্ক অ্যাঙ্গেলে আগে ডায়াগ্রাম করতে হবে। আমি আগে একটু ডায়াগ্রামটা ড্র করে নিই, কারণ প্রত্যেকটা ভ্যালু আমাদের বলে দিয়েছে। আমি ভ্যালুগুলো দিয়ে আগে কী করবো, টার্নিং মোমেন্ট অ্যান্ড ডায়াগ্রামটাকে ড্র করে নেবো। আচ্ছা, সেম প্রত্যেকটা জিনিস আমি জানি, আমি সেগুলো দেখে আগে কি করব, আগে ড্রটা করে নেব। আমি ড্র করছি এ বি সি ডি ই এফ অ্যান্ড জি, আর একটু বড় হবে। ওকে, আচ্ছা ওকে, এটা আমার এ পয়েন্ট ধরেছিলাম, বি সি ডি ই এফ অ্যান্ড এটা আমার জি পয়েন্ট, প্রত্যেকটা দে। এটা আমার পজিটিভ, নেগেটিভ, পজিটিভ, নেগেটিভ, পজিটিভ অ্যান্ড নেগেটিভ। এই পাশটা আমার ক্র্যাঙ্ক অ্যাঙ্গেল, আর এই পাশটা আমার টার্নিং মোমেন্ট। ওকে, আচ্ছা এবার তোকে প্রত্যেকটা ভ্যালু বলে দিয়েছে। কি বলে দিয়েছে, আমাকে ভ্যালুগুলো বলেছে, প্রথম কেসে আমাকে বলে দিয়েছে যে 295 অর্ডার অনুযায়ী বলেছে।
তাহলে এই জায়গাটা যেটা আছে সেটা হচ্ছে 295, তলায় যেটা আছে সেটা কত, তারপর বলেছে 685, আবার পরেরটা বলেছে 40, তারপরেরটা বলেছে 340, এখানে আমার বলে দিয়েছে 960, অ্যান্ড এখানে আমার বলে দিয়েছে হচ্ছে 270। তা এই কটা ভ্যালু আমার বলে দিয়েছে, কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ আমি সিরিয়াল অনুযায়ী সেটা আমি বুঝে নিয়েছি। ওকে, দেন এবার এখান থেকে কি করব, আমি সিএস বার করব, কোএফিসিয়েন্ট অফ ফ্ল্যাকচুয়েশন অফ স্পিড বার করব। ওকে, অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ ফ্ল্যাকচুয়েশন অফ এনার্জি বার করব, ফ্ল্যাকচুয়েশন অফ স্পিড হোয়েন দ্য এনার্জি, তার মানে স্পিডও বার করবো অ্যান্ড এনার্জিও বার করবো। আচ্ছা, তাহলে কোএফিসিয়েন্ট অফ ফ্ল্যাকচুয়েশন অফ স্পিড যদি আমার বার করতে হয় তাহলে আমার কি জানতে হবে, আচ্ছা আমি ফর্মুলা জানি, কোএফিসিয়েন্ট অফ ফ্ল্যাকচুয়েশন অফ এনার্জি ইজ ইকুয়াল টু, তার মানে ডেল ই ডেল ই ইজ ইকুয়াল টু, ফর্মুলা হচ্ছে এম কে স্কোয়ার ওমেগা স্কোয়ার ইন্টু সিএস, এটা হচ্ছে আমার ফর্মুলা। ঠিক আছে, তাহলে আমায় আগে কি করতে হবে, ফার্স্ট আমাকে ডেলি জানতে হবে, কোএফিসিয়েন্ট অফ এনার্জি জানতে হবে, মানে ফ্ল্যাকচুয়েশন অফ এনার্জি, ম্যাক্সিমাম ফ্ল্যাকচুয়েশন অফ এনার্জি কীভাবে বার করতে পারি, দেখ আমরা আগে ম্যাক্সিমাম ফ্ল্যাকচুয়েশন অফ এনার্জি বার করব। ম্যাক্সিমাম ফ্ল্যাকচুয়েশন অফ এনার্জি বার করতে গেলে ডেলি বার করতে হবে। ডেল ই বার করার নিয়ম কি, ডেলি বার করার নিয়ম হচ্ছে ম্যাক্সিমাম এনার্জি মাইনাস অফ মিনিমাম এনার্জি। তাহলে আগে কী করতে হবে, ম্যাক্সিমাম এনার্জি বার করতে হবে। তাহলে ম্যাক্সিমাম এনার্জি বার করবো কী করে, ম্যাক্সিমাম এনার্জি ফ্যাক্টর কি আমি জানি, কি ছিল এনার্জি, এ পয়েন্টে এনার্জি অনলি ফর ই ছিল, করেছি ঠিক আছে, প্রথম পয়েন্টে ই, বি পয়েন্টে কি ছিল ই প্লাস অফ 295, এই যে এখানে আমাকে অলরেডি বলে দিয়েছে 295 পজিটিভে, ওই জন্য আমি কী করেছি ই প্লাস অফ 295, দেন সি পয়েন্টে কি বলছে ই প্লাস অফ 295 মাইনাস অফ 685, ডি পয়েন্টে কি বলছে ই প্লাস অফ 295 মাইনাস 685 প্লাস অফ 40। ওকে, তো দেন ই পয়েন্টে কি বলছে ই প্লাস অফ 295 মাইনাস 685 প্লাস 40 মাইনাস অফ 340, ঠিক করছি তো, হ্যাঁ 340 ঠিক আছে। এফ পয়েন্টে কি বলছে ই প্লাস অফ 295 মাইনাস 685 প্লাস 40 প্লাস 40 মাইনাস 340 প্লাস 960। জি পয়েন্টে কি বলছে ই প্লাস অফ 295 685 প্লাস 40 মাইনাস 340 প্লাস 960 মাইনাস লাস্টে বলেছে 270। ওকে, তো দেন এবার আমাদের ফ্যাক্টর কি, ম্যাক্সিমাম এনার্জি কোথায় আছে, বি পয়েন্টে আমি এইটাকে নেব, অ্যান্ড মিনিমাম এনার্জি আমার কোন পয়েন্টে আছে, অ্যান্ড মিনিমাম এনার্জি আছে আমার ই পয়েন্টে, এইটাকে নেব, বাকি অন্য কোনোটাকে নিয়ে আমার সেরকম কাজ নেই। তাহলে আমি কী নেব, ম্যাক্সিমাম এনার্জি মাইনাস অফ মিনিমাম এনার্জি, তাহলে ই প্লাস অফ 295 মাইনাস, আচ্ছা এটা ক্যালকুলেট করে আমি যেটা পাচ্ছি ই মাইনাস অফ 690।
এটা ক্যালকুলেট করবি, করে দেখবি তোরা যে ই মাইনাস অফ 690 তোরা পারছিস কিনা। ওকে, এটাকে ক্যালকুলেট করে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ই কেটে যাচ্ছে, আচ্ছা আলটিমেট ভ্যালুটা দাঁড়াচ্ছে হচ্ছে 985 মিটার স্কোয়ার। ওকে, এটা গেল হচ্ছে ডেল ইর ভ্যালু। এবার দেখ ম্যাক্সিমাম ফ্ল্যাকচুয়েশন অফ এনার্জি যদি আমি বার করি, এখানে একটা রিলেশান প্রথমে আমি করে নিয়েছিলাম। কিসের রিলেশান? এখানে রিলেশানটা বলেছিল যে টার্নিং মোমেন্টের রিলেশান। টার্নিং মোমেন্ট 1 মিলিমিটার ইজিক্যাল টু কী বলছিল? আমায় বলছিল যে π/360 নিউটন মিটার। কার সাথে? টার্নিং মোমেন্ট। ঠিক আছে, তাহলে টার্নিং মোমেন্টের সাথে আমি ম্যাক্সিমাম ফ্ল্যাকচুয়েশন অফ এনার্জি, তার সাথে আমার কি করছে ক্যালকুলেট করে আমি যেটা পারছি, তার মানে এটা ইন্টু π/36। ওকে, তার মানে আলটিমেট এসে দাঁড়ালো 86 নিউটন মিটার বা 86 জুল। নিউটন মিটার মানেই জুল, তাহলে আমি বলতে পারি 86 জুল। তাহলে ম্যাক্সিমাম ফ্ল্যাকচুয়েশন অফ এনার্জি কত পেয়েছি? আমি ম্যাক্সিমাম ফ্ল্যাকচুয়েশন অফ এনার্জি পেয়েছি 86 জুল। ওকে, দেন তাহলে আমরা কি করব? আমরা করব কি, এইখানে পুট করব 86 ইজিক্যাল টু, আচ্ছা এবার এম মাস কত? আমাকে মাস বলে দিয়েছে, এই যে এখানে লেখা আছে মাস বলা আছে 36 কেজি। তাহলে আমি এখানটা লিখি 36 ইন্টু রেডিয়াস অফ জাইরেশন কত? 0.15, তাহলে 0.15 তার হোল স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার কত? ওমেগার ভ্যালু আমি বার করেছি 188.52, 188.52 তার স্কোয়ার ইন্টু সিএস। ওকে, দেন আমি এখান থেকে কী করব? ডাইরেক্ট সিএসকে ক্যালকুলেট করব। ক্যালকুলেট করলে যেটা আসছে সেটা হচ্ছে 0.003, অর বলতে পারি 0.3 আমার পার্সেন্ট। এটা হচ্ছে ভ্যালু অফ সিএস। ওকে, তো এই হচ্ছে মেন ফান্ডা, এই হচ্ছে মেন জিনিস। এই পার্টটাই আমাদের বার করতে হবে এবং এই রিলেটেড ফ্যাক্টরগুলোই আমাদের কিন্তু পরীক্ষায় দেবে। ঠিক আছে, আমরা একটুখানি খুব ভালো করে জিনিসগুলো দেখব, জিনিসগুলো পড়ব। এনি ডাউট আমাকে জিজ্ঞেস করুন। ওকে, আমি সবাইকে নতুন করে আবার দরকার পড়লে বুঝিয়ে দেবো অ্যান্ড বলে দেবো যে কীভাবে কোনটাকে কি বলি, কোনটাকে কি আসছে। ওকে, তো আজকের ক্লাস এত অবধি, আবার পরের দিন দেখা হবে।